দেখেন ছবির টাকায় লন্ডনে, এই দেখেন ছবির টাকায় লন্ডনে, এই দেখেন ছবির টাকায় লন্ডনে। দেখেন আপনারা সবাই ছবির টাকায় কে? এই দেখেন ছবির টাকায়, এই দেখেন গণশত্রু, এই যে গণশত্রু লন্ডনে, এই দেখেন হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হয়ে দাও। ভাবে অত্যাচার করা, মানুষকে বাধ্য করা, নির্বাচন থেকে মানুষকে বের করে দেওয়া, জোর করে নির্বাচনের বাইরে রাখা, দলকে নিষিদ্ধ করা, এগুলো সব ফেসিবাদ যেটা আওয়ামী লীগ করছে তার চেয়ে কোনো অংশে কম বর্তমান সরকার করছে না। এদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় তিনি বিমানে চলে গেলেন, এই টাকাটা অপচয় নয়? দেশের সম্পদ ধ্বংস করে কেন সে দেশে সাক্ষাৎ করতে গেল? এখন উনি এই যে ইংল্যান্ডে গেলেন, আমি ভেবে পাই না উনি কেন গেলেন। কাজে এই সমস্ত নাটক কম করা ভালো। বাংলাদেশের মানুষদের বুঝছেন, বাংলাদেশের মানুষের এত রাজনীতি সচেতন মানুষ পৃথিবী তার কোথাও নাই বাংলাদেশের মধ্যে। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। আমি এনসিপির ওখানে যাব, আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না, আমরা ভোটের জন্য যাব না, আমরা আমাদের অবদানের জন্য যাব। পদত্যাগ করলেও আমাদের কিছু না, না করলেও কিছু না, কেননা উনি এমন একটা উপদেশটা আমাদের হয়েছে যে ওনাকে যদি আমরা উপদেশ দিই তাহলে আমাদের ইজ্জতের ব্যাপার। দাবি তুলবে ইউনূস দুই রাজাকার এই মুহূর্তে বাংলাদেশ। ইন্ট্রিম গভর্নমেন্টের যে দখলদার শুধু খুনি ইউনূস, উনি যে আসবেন ওনাকে প্রতিরোধ গড়ে তোলা হবে। জুন আমরা তাকে শুধু প্রতিহতই করব না, সে যেখানে যাবে সেইখানে তার প্রোগ্রাম যাতে না করতে পারে আমরা তাকে বাধা দিব। ডক্টর ইউনূস সরকারকে চলে যেতে হবে, এই কারণে যে অনির্বাচিত সরকার বাংলাদেশকে, গণতন্ত্রকে এবং সার্বভৌমত্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। দেশের জনগণের এই দেখেন ছবির টাকায় লন্ডনে, এই দেখেন ছবির টাকায় লন্ডনে, এই দেখেন ছবির টাকায় লন্ডনে। দেখেন আপনারা সবাই ছবির টাকায় কে? এই দেখেন ছবির টাকায়। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাস, শুধু বাংলাদেশের পৃথিবীর ইতিহাস, এই প্রথম কোন দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত, নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত লোক বিদেশে গিয়ে সম্ভাব্য ভবিষ্যৎ সরকার প্রধানের সাথে মিটিং করতে গেছে। এইটাই বোধহয় ইতিহাসের প্রথম। তাহলে বিএনপির এবং তারেকের ক্ষমতা কথা বলে বুঝতে পেরেছেন যে কান ধরে টেনেছে, হালকা চলে আসছে ইউনূস। নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে তিনি লন্ডনে চ্যাথাম হাউসের যে তার যে বৈঠকটা ছিল সেখানে তিনি বলেছেন যে গণভোট একটা অর্থহীন ব্যাপার। এই দুটো জিনিস আমরা নিন্দা জানাই। এই কারণে নিন্দা জানাই যে আমরা এখনও কি পদ্ধতিতে সংস্কার হবে এটা কিন্তু এখনও ইয়েট টু কাম, এটা এখনও আলোচনা হয় নাই। তো আপনি 6টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতিকে ইতিমধ্যেই খারিজ করে দিচ্ছেন। এবং খেয়াল করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু শুধুমাত্র প্রধান উপদেষ্টা নন, তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতির জায়গা থেকে তিনি যখন একটা পদ্ধতিকে ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন যে গণভোট অর্থহীন, এবং তিনি আবার একটা পদ্ধতির প্রতি পক্ষপাত জানিয়েছেন যে নির্বাচিত সংসদে সংস্কার হবে, তাহলে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল দল মিলে আলোচনা হচ্ছে, এটাই কিন্তু তিনি এক ধরনের অর্থহীন মানে করে ফেলেছেন এই ইতিমধ্যেই তার এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব। আমি এনসিপির ওখানে যাব, আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না, আমরা ভোটের জন্য যাব না, আমরা আমাদের অবদানের জন্য যাব। পদত্যাগ করলেও আমাদের কিছু না, না করলেও কিছু না, কেননা উনি এমন একটা উপদেশটা আমাদের হয়েছে যে ওনাকে যদি আমরা উপদেশ দিই তাহলে আমাদের ইজ্জতের ব্যাপার, বুঝছেন? উনি দেখেন 10 মাসে কি করছে, ওনার কয়টা মামলা খালাস নিচ্ছে। ওনার 7টি মামলা ছিল, 666 কোটি টাকা শ্রমিকের অর্থ আত্মসাৎ একটা মামলা। এই মামলাটা উনি সুন্দরভাবে খালাস নিছেন, ওনার সব খালাস। এখন উনি অবসর নেবেন, উপদেশটা পদত্যাগ করে আল্লাহর রাস্তায় যাবো গা। কই ফ্রান্সের রাজধানী প্যারিসে। উনি কি 10 মাস নিজের টেয়া ব্যয় করে খাইছে? এই 10 মাস যদি উনি এই উপদেশটা না হয়তো উনি কি ব্যয় করে খাইতো না? উনি একজন শিল্পপতি, রাষ্ট্রীয় কোনো সুবিধা ছাড়ছে? আমি রিক্সাওয়ালা ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না, মেট্রোর নিচে ঘুমাইতেছি, এই কথা কি উনি দেখবে? এগুলো আমাদেরকে কিস্তি দিয়ে একটা ব্যবস্থা করে দিচ্ছে যে ওনারা ব্যাংকের ঋণ নিচ্ছে 50 বছরে দিব, আমাকে কিস্তি দিছে সপ্তাহে 7 দিন পরে পরে দিব। আমি যদি মরে যাই আমার লাশ ডাইকা যাই ওকে কিস্তি দিন লাগবো, আর ওরা যদি ব্যাংক ঋণ লিয়ে মরে যায় তাহলে ওর পোলারা সুবিধা বুঝিয়া দিব। এই যে সিস্টেম তৈরি করার পরে উনি গোটা বিশ্বের শান্তি আইনে আমাদের যে অশান্তিতে ফেলছে, এই অশান্তির কথাকে আপনারা দেশবাসীর কাছে তুলে ধরবেন। ওনাকে নোবেল কে দিয়েছে এই ব্যাপারে আমি প্রশ্ন করতে চাই। দেশের মানুষের অবস্থান না বুঝে একজনকে স্টার বানানো, এ ধরনের নোবেল দিয়ে একটি জাতিকে বিতর্কিত করা হয়েছে।
আমাদেরকে একটি দেশের ভূখণ্ড থেকে বাদ দেওয়া হয়েছে। একটি স্বাধীন দেশে কোন স্বাধীনতার স্বাদে আমাদের ভোগ করতে দেওয়া হয়নি এই সব নোবেল বিজয়ীদের জন্য। আজকে আমি ওনার একলা বলবো, এনে ওই ফজল হাসান আবেদ আছে, উনি কিছুদিন আগে মারা গেছে। আমি ওনার মরণোত্তর ফাঁসিও চাইবো ইনশাআল্লাহ। আমরা মনে করেন না যে আমরা ছেড়ে দিব, কারণ এই ব্রেক প্রতিষ্ঠা করিয়া এই ক্ষুদ্র জামিন দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের আওতায় আনার নাম করিয়া ওনারা তো লাখ লাখ কোটি টাকা মাইরা বয়ে রয়েছে, দেখছিনি অবস্থা। ওনাদের প্রতিষ্ঠানের কোনো অভাব নাই। দেশের নামি দামি মেডিকেল, নামি দামি কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, ব্যাংক, গাড়ি, বিজনেস সব কিছু ওনাদের। কিন্তু আমি যে ব্রেকের একজন সদস্য, আমার কি অবস্থা জানে? ঠিক মতো কিস্তি না দিতে পারলে রাত্রে বউর লাগে ঘুমানি হয় না। বিশ্বাস যদি না করেন তাহলে এটা এর চেয়ে খোলামেলা আর কত বলবো। প্রিয় দেশবাসী, আমাদের এই কথা এভাবে ধারাবাহিক চলতে থাকবে। আমাদের সাংবাদিক ভাইদের জন্য একটু দোয়া করবেন, ওনারা যেন আমাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারে। সবাই আমাদের কথাগুলোকে শেয়ার করবেন। এই নেতাকর্মীরা আমাদের খবর নিচ্ছে, জন আন্দোলনের সময় গুলি খাইছিল তখন ওই গলিতে যায় ধরে নিত, ওই মামা তাড়াতাড়ি আসেন, গুলি খাইছে, ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব, আমার জীবন বাঁচুক আর যাক। ওই সময় আমাকে কিন্তু ভুল করে নাই বাবা, ওই সময় বাপটাকে লই লইছে, আসেন মামা। আর এখন এই যে 10 মাস হয়ে গেছে, এই মামাদের খবর নাই। আমার মনে হয় বোনকে তালাক দিয়ে দিছে, বুঝছেন? আর নাইলে তো এই মামাদের খবর থাকতে হয় যে আহত মামারা আপনাদের সামনে দাঁড়ায় রয়েছে। আমি সার্জিস আলমের সাহেবের সাথে 7 তারিখে কথা বলছিলাম, আর এবং এই মাসের 24 তারিখে শহীদ মিনারে একটা জানাজা ছিল, ওখানে আসছিল, ওখানে কথা বলছিলাম। উনি আমার কাছে আহতদের সন্ধান চাইছে। আমি এই জন্য এনসিপিকে ধন্যবাদ জানাবো যে ওনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষকেও ভালোবাসেন, দেশের মানুষের খবর তারা নিবে। জনাব সার্জিস আলম সাহেব আমাকে বলছে যে আপনি আহতদের নিয়ে আসছেন। আমি বলছি না বস, আমি তো আহতদের নিয়ে আসিনি, আমি আহতদের হাসপাতালে নিচ্ছি, ওইরকম রিক্সা চালক। উনি বলছে আপনাকে আমি চিনি, আপনি আপনার কাজ চালায় যান, আহতদের নিয়ে এসে। এটা সার্জিস আলম সাহেব বলছে, এবং উনি আমাকে অফিসের ঠিকানা দিচ্ছে। আজকেই সন্ধ্যার পর এই আহত ভাইদেরকে নিয়ে, আমার আর কোনো নেতাকর্মী নিয়ে আমি এনসিপির ওখানে যাব। আমরা কোনো রাজনৈতিক কারণে যাব না, আমরা ভোটের জন্য যাব না, আমরা আমাদের অবদানের জন্য যাব। এখানে যারা দেখছেন আমার এই চালকগুলো সবাই জুলাইয়ের যোদ্ধা, সবাই চলমান ছিল, রাস্তায় এরা ভূমিকা ছিল। এদেরকে নিয়ে আগামীতে আপনাদের সামনে আরো কথা হবে ইনশাল্লাহ। কুমিল্লাতে একটা কথা আছে, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে মানে একটু ফটফট ফটফট ছটফট করে। দেখেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে এনসিপির যে নেতারা বা যে ছাত্ররা, তাদের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে নিশ্চয়ই এই 5-7 জন মিলে এই পুরো আন্দোলন ঘটায় নাই, নেতৃত্বে ছিল। তো তারা যখন ডিবি অফিসে ছিল, স্বতন্ত্রভাবে আন্দোলনকে গতি দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, তাই না? এখন দিন শেষে যখন সারা বাংলাদেশ একটা নির্বাচনের দিকে, বা যে অস্থিতিশীল পরিবেশ বা যে অসহিষ্ণু পরিবেশ রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে, সেটার একটা সলিউশন সারা বাংলাদেশের মানুষ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, জনাব তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেটার প্রশংসা সবাই করছে। তখন এনসিপি, আপনার আজকে এনসিপির যে মুখপাত্র আছে, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলোর আসলে পরিণতি কি হবে? ওই যে হঠাৎ করে একটু মিডিয়া ফোকাস, লাইট, বাবা জনগণ জনগণ না বইলা তোমরা ডাক দিয়া দেখো তোমার পিছনে জনগণ আসলে কারা। যে ছাত্র সমাজ তোমার পিছনে আছে, এনসিপির পিছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে, তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে, তোমাদের যে অবস্থা হয়েছে, সবার সাথে যেভাবে প্রাঙ্গা নিচ্ছ, সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইউনূস স্বীকার করুক না করুক, ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু মানে ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করতেছো, চারে তারে কথাবার্তা বলতেছো, ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা। আর এখন দিন শেষে ডক্টর ইউনূসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছ, আবার গণ অভ্যুত্থান হবে, মাঠে নাইমা দেখো 2000 মানুষ পাও কিনা বইলা দিলাম আজকে লাইভে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। দেখেন ঘটনা কি, বিদেশের নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। তো গণ অভ্যুত্থান কি এনসিপির 10 জন পোলাপানি করছে আর সারা বাংলাদেশ বলে আঙ্গুল চষছিল? জনগণের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী মানে কাদের আকাঙ্ক্ষার পরিবর্তী? তোমাদের কয়েকজনের। আইন প্রশাসন সবকিছু এখন পকেটে, যা খুশি বলা যায় করা যায়, মিডিয়াতে অনেক কিছু প্রকাশ হয় না, চুপচাপ আছে। এগুলা একটা এনজয়েবল ক্ষমতা নাকি? একটা দল ক্ষমতায় গিয়েও এতটুকু এনজয় করতে পারে না। আপনার জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলছেন যে লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ গণ আকাঙ্ক্ষার সাথে প্রতারণা। মানে ডক্টর ইউনূস তিনি একজন প্রতারক নাকি? লন্ডনে বসে একটি রাজনৈতিক দল, তোমাদের তো দলের নিবন্ধনই হয় নাই,